মুভির শুরুতে জাধাবি মেমোরিয়াল হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের দৃশ্য দেখানো হয়। সেখানে লাইব্রেরিতে দেখা যায় হারান নামের একটা বাচ্চা ছেলে শেলফে বই গুছিয়ে রাখছে। বইয়ের কভারগুলোতে কি লেখা আছে তা সে জানেও না, তবুও সে সবগুলো বই গুছিয়ে রাখতে পারছে। ডাক্তার সুদর্শন জানায় ওর পর্যবেক্ষণ ক্ষমতা অনেক বেশি। বইয়ের কভারের লেখা না পড়তে পারলেও চামড়ার মলাটের গঠন, রং আর অক্ষরের আকার বুঝে বইগুলো সাজাচ্ছে। তিনি জানান হারান ওনার বোন স্মিতার দ্বিতীয় সন্তান। স্মিতা একজন স্কেচ আর্টিস্ট যিনি পুলিশে চাকরি করেন। একটা অ্যাক্সিডেন্টের পর এখন সে এই হাসপাতালেই ভর্তি। স্বামীর সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পর বড় মেয়ে দেবিকা তার কাছে এবং ছেলে হারান বাবার কাছে থাকতো। বেশ কয়েক বছর পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। 7 বছর বাবার কাছে থেকে বাবাকে সন্তুষ্ট করার ব্যর্থ চেষ্টা করতে করতে এবং অত্যাচারের শিকার হয়ে আস্তে আস্তে হারান আক্রান্ত হয় অবসেসিভ পার্সোনাল ডিসঅর্ডার বা ওসিপিডিতে। এটা এক ধরনের মানসিক সমস্যা যেখানে ব্যক্তির মধ্যে নিয়ন্ত্রণ এবং সবকিছু সঠিকভাবে করার প্রতি অতিরিক্ত মনোযোগ বৃদ্ধি পায়। বাবা মারা যাওয়ার পর হারান তার বড় বোন দেবিকা এবং সৎ বোন নির্জাকে নিয়ে মায়ের কাছে থাকে। এরপর অনেক বছর পরে তামিলনাড়ুর কোয়েম্বাটোরের দৃশ্য দেখানো হয়, যেখানে এমি নামের একটা মেয়ে ট্রায়াল রুমে ড্রেস চেঞ্জ করা অবস্থায় একটা মোবাইল ফোন দেখে ফেলে। সেটা নিয়ে কর্মচারীদের কাছে কমপ্লেন জানায়। অমর নামের কর্মচারী একজন কাস্টমারের উপর সন্দেহ করে, সাথে সাথে সে তার হাত থেকে মোবাইলটা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। একটু পরের দৃশ্যে দেখানো হয় অমর সেই ছেলেটার থেকে মোবাইল ফোনটা ফেরত নিচ্ছে। তার মানে সে নিজেই কর্মচারী সেজে এভাবে ভিডিও করার কাজ করছিল। এরপর নিজের আস্তানায় গিয়ে সেই দোকানের বিলের রিসিপ্ট থেকে মেয়ের নাম জেনে নিয়ে ফেসবুক আইডি বের করে। নাকুল নামের একজনকে সেই মেয়ের সমস্ত তথ্য বের করতে বলে। সে মেয়েটির কাছে গিয়ে ব্ল্যাকমেল করে টাকা নেয়। এর মধ্যে সে ফোনে কাকে যেন বলছিল, না হয় আমার যা আছে তা দিয়ে যা খুশি তাই করব। অমর ফিরে এসে দেখে কে যেন তার আস্তানার ভিতরে প্রবেশ করেছে। অজ্ঞাত ব্যক্তিটি তাকে অনেক মারধর করে পুরো আস্তানা এবং তাকে জ্যান্ত আগুনে পুড়িয়ে দেয়। ডিওয়াইএসপি দীনেশের কাছে ফোনে জানানো হয় কেরালা তামিলনাড়ু সীমানার কাছে একটা পোড়া লাশ পাওয়া গেছে। দীনেশ এই লাশের সকল এভিডেন্স লকারে লুকিয়ে রাখে। ডিওয়াইএসপি দীনেশের কাছে বেঙ্গালুরু উইটনেস সেল থেকে ইন্সপেক্টর অ্যালেন জ্যাকব এসেছে একটা সাহায্য চাইতে। উইটনেস সেল হলো কোনো গুরুতর অপরাধের মামলার আসামিকে দোষী প্রমাণিত করার জন্য যিনি সাক্ষী রয়েছেন তাকে নিরাপত্তা দেওয়া। তিনি আলিশা নামের একজন সাক্ষীকে নিরাপত্তা দিতে নিয়ে এসেছেন। আলিশার ফটোগ্রাফিক মেমোরি, অর্থাৎ সে যা দেখে সব হুবহু মনে রাখতে পারে। মেয়েটা একটা ভয়াবহ ঘটনার সাক্ষী। অফিসার দীনেশ অ্যালেনকে যে বিল্ডিংয়ে মেয়েটিকে লুকিয়ে রাখতে পরামর্শ দেন, সেখানে হারান তার বড় বোন দেবিকা এবং ছোট বোন নির্জাকে নিয়ে থাকে। এরপর আমাদের হারানের বেশ কিছু ট্যালেন্ট দেখানো হয়, কিভাবে সে সব কাজ একদম গুছিয়ে করে এবং একটা ছোট বাচ্চার বর্ণনা শুনে একজনের হুবহু স্কেচ তৈরি করে ফেলে। এই স্কেচ আর্ট সে তার মায়ের কাছ থেকে আয়ত্ত করে নেয়। হারানকে স্কেচ আঁকতে দেখে অ্যালেন ভেবে নেয় আলিশার বর্ণনা শুনিয়ে হারানের থেকে অপরাধীর পারফেক্ট স্কেচ বানিয়ে নিবে। স্কেচ বানানোর কাজ শুরু হয়। আলিশার বর্ণনা শুনে বেশ খানিকটা আঁকার পর হারান তাকে থামিয়ে দিয়ে চোখ আর বুড়োর বর্ণনা আবার জিজ্ঞেস করে। এরপর সে আঁকা বন্ধ করে দেয়। সে অ্যালেনকে দেখায় মেয়েটা এতক্ষণ হারানেরই চেহারার বর্ণনা দিচ্ছিল। যদি অপরাধী হারানি হতো তাহলে তো মেয়েটা সরাসরি হারানকে দেখেই বলে দিতে পারতো। এর মানে মেয়েটা সঠিক তথ্য দিতে পারছে না। তারা ঘটনাস্থলে গিয়ে আবার আঁকার চেষ্টা করবে। সেই স্থানে যাওয়ার সময় গাড়িতে আলিশা বেশ কিছু কথা বলেছিল। ঘটনার দিন সে তার পছন্দের ব্লেজার পরে বন্ধুর স্কুটি নিয়ে সেখানে গিয়েছিল। যখন সে জায়গাটার নাম সমুদ্র সিল্ক বলে, হারান বিস্মিত হয়ে যায় এবং তখনই ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় মেয়েটা আসলে হারানকেই দেখেছিল এবং সে রাতে হারানই অমরকে হত্যা করে আগুন লাগিয়েছিল। এরপর সেখানে গিয়ে আলিশার বর্ণনা শুনে হারান আবার একটা স্কেচ তৈরি করে। স্কেচটা অ্যালেনকে দেখিয়ে বলে এটা এখনো প্রাথমিক অবস্থায় আছে, তবে আলিশাকে এখনই এটা দেখানো যাবে না। অ্যালেন তাও আলিশাকে সেটা দেখাতে নিয়ে যায়, কিন্তু আলিশা সম্মতি দেয় এটা সেই খুনি। এবার হারান কিছুটা অবাক হয়। বিল্ডিং এ ফিরে আসার পর হারান আলিশার মুখোমুখি হওয়ার জন্য বিড়ালের গলায় একটা নেটওয়ার্ক জ্যামার লাগিয়ে বিড়ালটা আলিশার রুমে পাঠায়। এরপর সে দরজার লক খুলে ফেলে। তার মামা সুদর্শন তাকে সেখানে দেখে ফেলেন। তারা একত্রে ভিতরে প্রবেশ করেন। তাদের দেখে আলিশা বন্দুক তাক করে। তখন সেখানে অ্যালেনও চলে আসে। আলিশা প্রশ্ন করে, হু আর ইউ? তার মানে তাদের কাউকে আলিশা চিনতে পারছে না। অ্যালেন নিজের নাম বলার পর সে চিনতে পেরেছে। ডাক্তার সুদর্শন আলিশার ব্রেনে পরীক্ষা করে জানতে পারেন সে ফেস ব্লাইন্ড সমস্যায় ভুগছে, যাকে বলা হয় প্রোসোপ্যাগনোসিয়া। এই সমস্যা আক্রান্ত হলে রোগী মানুষের চেহারা চিনতে পারে না। চেহারার বৈশিষ্ট্য বাদ দিয়ে তখন তারা অন্যান্য বিষয় যেমন আচরণ, পোশাক, চুলের স্টাইল এগুলো দিয়ে ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা করে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর আলিশার এই সমস্যা শুরু হয়েছে, যা সে নিজেও ধরতে পারেনি। এরপর আমাদের 4 সপ্তাহ পূর্বের বেঙ্গালুরুর ঘটনা দেখানো হয়, যেখানে আলিশা একজন সংবাদ উপস্থাপিকা হিসেবে কাজ করছে। তাকে ফোন করে নাকুল অমরের ব্ল্যাকমেইলিং অপকর্মে সবকিছু প্রকাশ করার প্রমাণ দেয়, তবে সরাসরি সে টিভিতে আসতে চাচ্ছে না। এজন্য আলিশার নিউজ তারা টিভিতে প্রকাশ করতে অস্বীকার জানায়। এরপর আলিশা বেঙ্গালুরু পুলিশ স্টেশনে গিয়ে অ্যালেনকে অমরের সম্পর্কে সব তথ্য জানায়। ব্ল্যাকমেইলকারীর ভয়েস শোনায়। আলিশা জানায় এসব সে একজন অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে পেয়েছে। অ্যালেন তাকে নিজের কার্ড দিয়ে কোনো সমস্যা হলে জানাতে বলে। এরপর আলিশাকে তার সংবাদ চ্যানেলের বস কল দিয়ে জানায় তারা নিউজটি কভার করবে।
হবে, কিন্তু আরো কিছু তথ্য চাচ্ছে। তাই আলিশা নিজের পছন্দের ব্লেজারটা পরে বন্ধুর স্কুটি নিয়ে সেই লোকেশনে চলে যায় আরো কিছু প্রমাণ সংগ্রহ করতে। সেখানে গিয়ে দেখে অমর একজনের কাছ থেকে ব্যাগ ভর্তি টাকা নিচ্ছে। কার থেকে নিচ্ছে সেটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। সে রেকর্ডিং করতে শুরু করে। ভিডিওটা কাকে যেন পাঠাতে গিয়েও পাঠাতে পারেনি। এর কিছুক্ষণ পরে সে অমর আর হারানকে মারামারি করতে দেখে এবং হারান অমরকে মেরে সে জায়গায় আগুন দিয়ে চলে আসে। তখনই সে হারানের মুখটি ভালো করে দেখেছিল। এরপর সেখান থেকে ফেরার সময় রাস্তায় একটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে মাথায় আঘাত লাগে তার, যার ফলে সে আক্রান্ত হয় প্রোসোপ্যাগনোসিয়ায়। হাসপাতালে ডক্টররা তার ব্লেজারের মধ্যে থাকা ইন্সপেক্টর অ্যালেনের কার্ড দেখে তাকে কল দিয়ে ডেকে আনান। এরপর ফ্ল্যাশব্যাক থেকে বর্তমানের ঘটনায় আসে। ডক্টর সুদর্শন আলিশাকে জানায় যদিও তার সমস্যা গুরুতর, কিন্তু এর পরীক্ষামূলক চিকিৎসা রয়েছে, যাকে বলে ফিচার রিকগনিশন। মানুষের চেহারায় বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য থাকে, চোখ, নাক, ঠোঁট এগুলো মূলত মানুষের মৌলিক বৈশিষ্ট্য। আলিশার এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে পার্থক্য খুঁজে বের করতে হবে, অর্থাৎ কাউকে চেনার জন্য এমন বৈশিষ্ট্য খুঁজতে হবে যে বৈশিষ্ট্যগুলো অন্য আরেকজন থেকে আলাদা। এই সময় হঠাৎ অ্যালেনের মনে পড়ে যায় আলিশা হারানকে প্রথমবার চিত্র আঁকার সময় কি কি বর্ণনা দিয়েছিল। আলিশা চেহারার মৌলিক বৈশিষ্ট্য বলার আগে চেহারার গঠন, আকৃতি এগুলোই বলেছিল। এরপরই হারান তার নিজেরই ছবি এঁকেছিল। এছাড়াও অন্যান্য ফ্ল্যাশব্যাক স্মরণ করার পর তার হারানের উপর সন্দেহ চলে আসে এবং বুঝতে পারে যে হারানই হচ্ছে অমরের খুনি। সে যেন ধরা না পড়ে তাই তখন একটা ভুয়া ছবি এঁকে দিয়েছিল, আর আলিশা নিজের রোগের কারণে তখন সেটা চিনতেই পারেনি। অ্যালেন সুপ্রিয়া নামের একজনকে ফোন করে হারান শঙ্করের নাম জানায় এবং গত 6 মাসে সে কি কি করেছে সব তথ্য খুঁজে বের করতে বলে। আলাদা রুমে গিয়ে অ্যালেন সরাসরি হারানের কাছে জানতে চায় সে কেন অমরকে মেরেছে। ডিওয়াইএসপি দীনেশকে ফোন করে হারানের অপরাধী হওয়ার কথা জানায় এবং তাকে ধরতে আসতে বলে। দীনেশ আসার পর হারানকে যেই না অ্যারেস্ট করতে যাবে তখনই সেখানে একজন ব্যক্তি এসে হাজির। ইনি সেই ব্যক্তি যার ছবি হারান এঁকে দিয়েছিল। তার নাম আমির আলী এবং তিনি অমর ফিলিপকে মেরেছেন বলে আত্মসমর্পণ করতে চাচ্ছেন। তাকে দেখে সবাই স্তব্ধ। অ্যালেন হারানের মুখোমুখি বসে হারানকে প্রশ্ন করে কি জন্য সে অমরকে মেরেছে, হার্ড ড্রাইভের জন্য কিনা। তখনই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে অ্যালেন নিজেও আগুন লাগার পর সেখানে গিয়ে সেই হার্ড ড্রাইভ খুঁজেছিল কিন্তু পায়নি। এ জানতে চায় হারান সেটা নিয়েছিল কিনা। হারান জানায় যদি সে পেয়েই থাকতো তাহলে পুরো ফ্যাক্টরিতে আগুন দেওয়ার প্রয়োজন ছিল না। ডিওয়াইএসপি দীনেশের ফোন আসলে অ্যালেন জানতে চায় পুলিশ অমরের লাশের সাথে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস পেয়েছিল কিনা। দীনেশ জানায় হ্যাঁ, লাশের প্যান্টের বেল্টের ভিতরে একটা হার্ড ড্রাইভ পেয়েছেন। অ্যালেন সেটা পরীক্ষা করতে চাইলে দীনেশ বলে সেটা লকার রুমে রাখা হয়েছে এবং অনুমতি ছাড়া বের করা অসম্ভব। এবার হারানও বুঝে ফেলে অ্যালেন এখানে কেসের ইনভেস্টিগেশন করতে আসেনি, এসেছে হার্ড ড্রাইভ খুঁজতে। পুলিশ এরপর অ্যালেনকে ফোন করে পাচ্ছিল না, যেহেতু রোগাক্রান্ত আলিশার বর্ণনায় একজন ব্যক্তির স্কেচ আর্ট করিয়ে তাকে অপরাধী বলা হচ্ছে। কোর্ট এটা মানবে না। এরপর সুপ্রিয়া অ্যালেনকে কল করে হারানের সম্পর্কে সব বর্ণনা দেয়। এবার খোলাসা হয় অমরের ঘটনার সাথে হারান কিভাবে যুক্ত। অ্যালেন জানতে পারে নির্জা সুদীপ হচ্ছে হারানের বোন, তবে হারানের বাবার নাম প্রতাপ শঙ্কর, এর মানে হারান নির্জার সৎ ভাই। এরপর 4 মাস আগের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় নির্জা হাসপাতালে ভর্তি, তাকে ধর্ষণ করা হয়েছে, যে ঘটনা তছনছ করে দেয় দেবিকা, নির্জা এবং হারানের জীবন। পুলিশ অ্যালেনের গাড়ি এসপি অফিসের সামনে খুঁজে পায়। এরপর ডিওএসপি দীনেশ বেঙ্গালুরুর এসপি রামামূর্তিকে কল করে অ্যালেনের সম্পর্কে জানতে চান। রামামূর্তি জানান অ্যালেন জেকব এখন আর পুলিশ কর্মকর্তা না, তারা তাকে খুঁজছে কারণ এখন সে একজন অপরাধী। হারান আলিশাকে নির্জার ঘটনা ব্যাখ্যা করে কয়েক মাস আগে অমর ফিলিপ নির্জাকে নৃশংসভাবে ধর্ষণ করে। তারা সব ভুলে গিয়ে কেরালা এসে আস্তে আস্তে জীবনটা গুছিয়ে নিয়েছিল এবং নির্জাকেও বুঝিয়ে সুন্দর জীবনে ফিরে এনেছিল। হঠাৎ একদিন তাদের বেঙ্গালুরুর প্রতিবেশী আনসার আলী দেখা করতে আসে। আনসার হচ্ছে নির্জার বান্ধবী সাকিনার ভাই। সাকিনাকেও নির্জার সাথে তখন ধর্ষণ করা হয়েছিল। এখানে সে হারানের কাছে সাহায্যের জন্য এসেছে, কারণ আনসারকে অমর ফিলিপ কল করে তার বোনের ভিডিও ইন্টারনেটে ভাইরাল করার হুমকি দিয়ে 25 লক্ষ টাকা চাচ্ছে। ঠিক এই ভয়েস ক্লিপটাই নাকুল আলিশাকে এবং আলিশা অ্যালেনকে শুনিয়েছিল। এরপরই হারান অমর ফিলিপের লোকেশন ট্র্যাক করে আনসারকে সাথে নিয়ে অমরকে মেরে ফেলেছিল এবং পুড়িয়ে দিয়েছিল সব। কিন্তু হারান জানতো না যে হার্ড ড্রাইভটা অমরের বেল্টে রয়েছে এবং সেটা নষ্ট হয়। হারান আরও জানায় এই সাকিনা এবং আনসার আলীর বাবাই হলেন আমির আলী। যেহেতু তার ছেলে আনসার হারানের সাথে ঘটনাস্থলে ছিল, সে যেন এই খুনের দায়ে গ্রেফতার না হয় তাই তিনি ছেলেকে বাঁচাতে নিজে আত্মসমর্পণ করেন। হারান ডিওয়াইএসপি দীনেশকে ফোন করে জানায় যেহেতু অ্যালেন এসপি অফিসে গিয়েছে সে অবশ্যই হার্ড ড্রাইভ চুরি করতে চাইবে। কোনোভাবেই যেন এমনটা না হয়, কারণ সে হার্ড ড্রাইভে কি এমন আছে যার জন্য অ্যালেন এত মরিয়া হয়ে আছে সেটা জানা দরকার। দীনেশ হারানকে জানায় তার এঁকে দেওয়া সেই স্কেচার আমির আলী জামিন পেয়ে গেছে। তিনি এসবে হারানের জড়িত থাকার কারণ জানতে চাচ্ছেন। হারান তাকে আগে হার্ড ড্রাইভটা সেফলি আনতে বলে, সেটা কি আছে আগে দেখতে চাচ্ছে। কি কারণে অ্যালেন এটার পিছনে এত ছুটছে সেটা জানার পর হারান আত্মসমর্পণ করে ফেলবে। দীনেশ তাও রাজি না হওয়ায় হারান আলিশার উপরে বিশ্বাস রাখতে বলে এবং নাকুলের কথাও জানায় নাকুল অবশ্যই এই হার্ড ড্রাইভ ক্র্যাক করতে পারবে। এরপর দীনেশ সেই হার্ড ড্রাইভ বের করে নিয়ে আসে। হারান এবং আলিশা যাচ্ছে দীনেশের কাছে হার্ড ড্রাইভটা নিতে। নাকুল জানায় তার মাত্র 3 মিনিট লাগবে সেটা ক্র্যাক করতে। এর মধ্যে হঠাৎ অ্যালেন এসে হারানের গাড়িতে আঘাত করে।
এবং তাদের পিছু নেয়। হারান আলিশাকে একটা সেফ জায়গায় রেখে বলে যদি 20 মিনিটের মধ্যে সে ফিরে না আসে আলিশা যেন ডিওয়াইএসপি দিনেশের কাছে চলে যায়। এদিকে ধাওয়া পাল্টা ধাওয়া অ্যালেনের গাড়ি রাস্তা থেকে ছিটকে নামায় পড়ে যায়। এর 48 ঘন্টা পর আলিশা এবং ডাক্তার সুদর্শনকে এক জায়গায় দেখানো হয়। আলিশা এবার 48 ঘন্টা আগে তার সাথে কি হয়েছিল সেটার বর্ণনা করে। সে জানায় তাকে রেখে যাওয়ার পর গুরুতর আহত হয়ে হারান ফিরে এসেছিল, তাকে গাড়ি চালাতে বলল এবং তারা দিনেশ স্যারের কাছে গিয়েছিল হার্ড ড্রাইভটা নেওয়ার জন্য। কিন্তু সেখানে গিয়ে হারান দিনেশ স্যারকে গুলি করে মেরে ফেলে। আলিশার দিকে বন্দুক তাক করে, তবে তাকে না মেরে সেখান থেকে যেতে বলে। আলিশা বলে হারান তাকে এই অপরাধের সঙ্গী বানিয়েছে। সুদর্শন অস্বীকার করে জানায় সঙ্গী বানানো হয়নি, আলিশাকে ডিওয়াইএসপি দিনেশের হত্যার সাক্ষী বানানো হয়েছে। এরপর সেখানে নাকুল আসে। নাকুল এসে যা বর্ণনা দেয় তাতে এবার আলিশা হতভম্ব হয়ে যায়। নাকুল জানায় যখন ডিওয়াইএসপি দিনেশকে গুলি করে আলিশার দিকে বন্দুক তাক করা হয়েছিল তখন সে অনেক ভয় পেয়েছিল, আর আশেপাশে কোথাও হারানকেও সে দেখেনি। এটা শুনে আলিশা অবাক হয়, হারানকে দেখেনি মানে তাহলে গুলি কে করেছিল? সুদর্শন জানায় সে রাতে তার সাথে সেখানে হারান যায়নি। এরপর সেখানে হারান আসে। আলিশা ভয় পেয়ে গেলে সুদর্শন তাকে আশ্বাস দিয়ে বোঝায় সে রাতে তো হারান আঘাত পেয়েছিল, তাহলে এখন তার গায়ে ক্ষত নেই কেন? এরপর আলিশাকে বুঝিয়ে বলে সেদিন যখন হারানের গাড়ি এবং হারানের জামা গায়ে অ্যালেন ফিরে আসে, গাড়ি আর জামা দেখে আলিশা তাকে হারান মনে করে। আর এজন্যই হার্ড ড্রাইভ হাতে পেয়ে অ্যালেন আলিশাকে মারেনি। যখন অ্যালেন দেখলো আলিশা তাকে হারান মনে করছে, অ্যালেন তাকে ডিওয়াইএসপি দিনেশের খুনের সাক্ষী হিসেবে রেখে দিল, যেন আলিশা সাক্ষী দেয় হারান আত্মসমর্পণের প্রতিশ্রুতি দিয়ে পরে দিনেশকে খুন করেছে। হারান আলিশাকে অ্যালেনের সবকিছু ব্যাখ্যা করে। হারান জানায় যতটা ধারণা করা যায় অ্যালেন তার চেয়েও বেশি বিপজ্জনক। 2018 সালে সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে ভারতের প্রতিটা রাজ্যে সাক্ষী সুরক্ষা কর্মসূচি চালু করা হয়েছিল। বিতর্কিত মামলায় আসামি এবং সাক্ষীদের সুরক্ষা স্বার্থে নতুন পরিচয় দেওয়া হতো। অ্যালেন একজন সাক্ষী সুরক্ষা কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত অফিসার ছিল, আর মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাক্ষীদের সেই নতুন পরিচয় এবং নতুন ঠিকানায় গোপন রাখত। কিন্তু অ্যালেন জ্যাকব এই কাজ নিজের ফায়দা হিসেবে নিয়েছিল। যাদের পরিচয় সকলের কাছে গোপন রাখা হতো, অ্যালেন গোপনে সেই সাক্ষীদের পরিচয় বিক্রি করা শুরু করে। হত্যা, দুর্নীতি আর ষড়যন্ত্রের মতো অপরাধে জড়িত সমস্ত সাক্ষীদের পরিচয় আসামিদের হাতে তুলে দিত। এই কাজে অ্যালেনের সঙ্গী ছিল সুপ্রিয়া। অ্যালেন এবং সুপ্রিয়ার জালে ধরা পড়া অন্যতম একজন সাক্ষী হলেন চিত্রামল। তিনি ছিলেন সাংবাদিক কে দেবরাজনের স্ত্রী। বেঙ্গালুরুর মদ ব্যবসায়ী চিন্নাপ্পা তার সামনে তার স্বামীকে হত্যা করে ফেলে, তাই তিনি হলেন তার স্বামীর হত্যার সাক্ষী। তার মামলা দায়ের পর কর্ণাটক পুলিশ চিন্নাপ্পাকে গ্রেফতার করে। চিত্রামল শক্তপক্ষ সাক্ষী দেন এবং তাকে নতুন নাম এবং পরিচয়ে সাক্ষী সুরক্ষা কর্মসূচিতে স্থানান্তর করা হয়। তবে অ্যালেন জ্যাকব সেই পরিচয় কোটি টাকার বিনিময়ে চিন্নাপ্পার কাছে বিক্রি করে দেয়। পরদিন চিত্রামলের উপরে হামলা হয়। চিত্রামলের পরিচয় ফাঁস হওয়ার ঘটনায় অ্যালেনকে সাক্ষী সুরক্ষা সেল থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। চিত্রামলকে আবার নতুন পরিচয় দেওয়া হয় এবং নতুন অফিসার নিয়োগ করা হয়। তারপর চিন্নাপ্পা অ্যালেনকে হুমকি দেওয়া শুরু করে। চিত্রামলের সাক্ষ্য দেওয়ার কারণে যদি সে ধরা পড়ে তাহলে অ্যালেনের সব কারসাজি ফাঁস করে দিবেন। তখনই অ্যালেন চিত্রামলকে হত্যার ষড়যন্ত্র শুরু করে। সাক্ষী সুরক্ষা সেলে পুরানো পরিচয় ব্যবহার করে অ্যালেন জানতে পেরেছিল চিত্রামল বর্তমানে কোচিতে আছে, তবে তার সঠিক অবস্থান জানে শুধুমাত্র নতুন অফিসার। কিন্তু অ্যালেন এটা নিশ্চিত ছিল সাক্ষী সুরক্ষা প্রোগ্রাম প্রোটোকল অনুযায়ী সিবিআই বিচারের দিন জাতীয় এয়ারলাইন্সের ফ্লাইটে সাক্ষীকে কোচি থেকে বেঙ্গালুরু নিয়ে যাওয়া হবে। সেদিন ওই রুটে একটাই ফ্লাইট। কয়েক ঘন্টার মধ্যে সেই ফ্লাইট কোচি বিমানবন্দর থেকে টেক অফ করবে। বিচারের আগে যদি চিত্রামলকে হত্যা করা হয় অ্যালেন তাহলে মুক্ত হয়ে যাবে। এজন্য অ্যালেন যেভাবেই হোক প্লেনেই চিত্রামলকে মারার প্ল্যান করবে। কিন্তু বিমানবন্দরে সে ফ্লাইটে গিয়ে কাউকে মারার জন্য আগে তো ফ্লাইটে প্রবেশাধিকার প্রয়োজন হবে। এজন্য এমন দুজন ব্যক্তিকে সে চিহ্নিত করেছে যারা সেই ফ্লাইটের সাথে যুক্ত, যাদেরকে ব্ল্যাকমেল করার জন্য ধর্ষক অমর ফিলিপকে ব্যবহার করে তার মাধ্যমে অ্যালেন মেয়েদের নোংরা ভিডিও করিয়ে নেয়। সেই মেয়েদের একজন ছিল সাকিনা আলী। অ্যালেনের আসল টার্গেট ছিল তার ভাই আনসার আলী, যে বেঙ্গালুরু বিমানবন্দরে গ্রাউন্ড স্টাফ হিসেবে কাজ করে। কিন্তু অমর ফিলিপ অ্যালেনের কথার অবমূল্যায়ন করেছিল। পরিকল্পনা অনুসরণ করার পরিবর্তে অ্যালেনের অজান্তে অমর টাকার জন্য ভিকটিমদের ব্ল্যাকমেল করার চেষ্টা করছিল। মুভি শুরুতে গাড়িতে অমর বলছিল, না হয় আমার যা আছে তা দিয়ে যা খুশি তাই করব। এটা অ্যালেনকেই বলছিল। ব্ল্যাকমেইলের শিকার হওয়া অন্য একজন হচ্ছে নিবেদিতা সুদেব। তার বাবা সুদেবানকে অ্যালেন বলছিল যে নির্দেশনা দিচ্ছে তার যেন একটুও পরিবর্তন না হয়। এখানে সুদেবান লোকটার চেহারা দেখানো হয় না। অন্যদিকে দেখা যায় অ্যালেন হারানের বাড়ি গিয়ে তার ছোট বোন নির্জাকে অতীতে সেই দুঃস্বপ্ন স্মরণ করায়। ভিডিও দেখে বড় বোন দেবিকাকে ব্ল্যাকমেল করে তার কথা মতো কাজ করতে বলে। নির্জা যখন বলে আমার ভাইকে চিনেন না, তখনই অ্যালেন খোলাসা করে হারানের আসল পরিচয়, যা পুরো মুভিতে এখন অব্দি লুকানো ছিল। যখন অ্যালেন সুপ্রিয়াকে দায়িত্ব দিয়েছিল হারানের তথ্য বের করতে, সুপ্রিয়া সব তথ্য বের করে হতভম্ব হয়ে গিয়েছিল। সুপ্রিয়া অ্যালেনকে জানায় হারান শঙ্কর একজন স্কাই মার্শাল, যা কম্প্যাক্ট সিকিউরিটি পোস্ট। 1999 সালে ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট হাইজ্যাকের পর প্রতিটা বাণিজ্যিক এয়ারলাইনে সন্ত্রাসী হুমকি মোকাবেলার জন্য ভারত সরকার এক ধরনের সামরিক নিয়োগের সিদ্ধান্ত নেয়। হারান সেই বাহিনীরই একজন। এই কারণে অ্যালেন বা অন্য কেউ তার পরিচয় জানতে পারেনি। একজন স্কাই মার্শাল অনেক ধরনের প্রশিক্ষণ প্রাপ্ত এবং পুরো বিমানবন্দরে তার প্রবেশাধিকার রয়েছে। এদিকে দেখা যায় হারান চিত্রামলকে কোচি থেকে বেঙ্গালুরু নিরাপদে আনার পরিকল্পনা করছে। সে জানে আলিশা সমুদ্র সিল্ক ফ্যাক্টরিতে অমরের সাথে যাকে দেখেছিল সেই ব্যক্তি
ব্যক্তি হচ্ছেন বিমানবন্দরের দ্বিতীয় জন, যাকে দিয়ে অ্যালেন চিত্রামলকে মারবে। তাই সবগুলো প্যাসেঞ্জারের তথ্য বের করে আলিশাকে সেখান থেকে সেদিন অমরের সাথে কাকে দেখেছিল সেটা মনে করে শনাক্ত করতে বলে। এর একটু পরে আরো একটা টুইস্ট সামনে আসে। এতক্ষণ হারান মনে করছিল শুধু চিত্রামলের জীবন হুমকির মুখে, কিন্তু প্যাসেঞ্জারদের হিস্টোরি চেক করে জানা যায় চিত্রামলের মতো আরো 6 জন, অর্থাৎ অ্যালেন যে 7 জন সাক্ষীর পরিচয় বিক্রি করেছিল সেই 7 জনই এখন এই প্লেনে উপস্থিত। এবং অ্যালেনের প্ল্যান হলো প্লেন ক্র্যাশ করিয়ে সবাইকে একত্রে মারবে। তার মানে যে ব্যক্তিকে তারা প্লেনের মধ্যে খুঁজতেছে সে তাহলে প্লেনে নেই। নিবেদিতা সুদেবের সোশ্যাল মিডিয়া ঘেটে তার বাবার সাথে একটা ছবি পাওয়া যায়, যে ছবিতে তার বাবার গলায় একটা আইডি কার্ড দেখা যায়, যেটার ফিতায় লেখা ছিল ATCO, অর্থাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোল অপারেটর। এটাই ছিল অ্যালেনের শেষ মাস্টার প্ল্যান। ATCO তে কাজ করা সুবেদানকে ব্ল্যাকমেল করেছে সে। এয়ার ট্রাফিক কন্ট্রোল অপারেটর সব প্লেনের ল্যান্ডিং, টেক অফ ইত্যাদির পারমিশন দিয়ে থাকে। সুবেদানকে দিয়ে অ্যালেন এমন ভাবে প্লেনটা ল্যান্ড করতে যাচ্ছিল যেন গ্রাউন্ডে থাকা অন্য একটা প্লেনের সাথে সেটা ক্র্যাশ করে। বাট এতে সে সফল হয় না, কারণ হারান প্লেনের ককপিটে গিয়ে হেডকোয়ার্টারের সাথে প্লেনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং এর ফলে এয়ার ট্রাফিক কন্ট্রোল অপারেটরে থাকা সুবেদান প্লেনের কন্ট্রোল হারায় এবং প্লেন সেফলি ল্যান্ড করে। বেশ কয়েক সপ্তাহ পর আত্মগোপন করে থাকা অ্যালেন সুপ্রিয়ার কাছ থেকে নতুন পরিচয় নিয়ে প্রাইভেট জেটে করে কোথাও পালাচ্ছে, কিন্তু সে জানে না সেই প্লেনে উপস্থিত ছিল একজন স্কাই মার্শাল হারান। অ্যালেন হারানকে ভয় দেখাতে হার্ড ড্রাইভটা বের করে। এখানে আরো একটা মজার টুইস্টের খোলাসা হয়। হারান জানায় সে হার্ড ড্রাইভ পুরোটাই ফাঁকা, কারণ অ্যালেন যখন দেবিকার সাহায্য নিয়ে মিথ্যে রোগী সেজে পালাচ্ছিল তখন দেবিকা বুদ্ধি করে তাকে MRI রুমে নিয়ে গিয়েছিল, যার ফলে সেই রুমে থাকা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডের কারণে ড্রাইভের সব ডাটা ডিলিট হয়ে যায়। এরপর চমৎকার কিছু ফাইটিং সিন এবং আলিশার চিকিৎসার বার্তা দেখিয়ে শেষ হয় দুর্দান্ত সাসপেন্স থ্রিলার জনরার মালায়ালাম মুভি আইডেন্টিটি।